নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই পৃথিবীতে। এই পৃথিবীর আজকের বিষয়বস্তু জল। কিন্তু এই জল জলের মতো সহজ নয়। আজকের পৃথিবীতে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা প্রকট। আবার অনেকে মনে করেন যে আগামী দিনে যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে এই জল নিয়েই হবে। হ্যাঁ, সেই জলের কথা বলছি, যা আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। বিশুদ্ধ পানীয় জল, আমাদের ব্যবহারযোগ্য মিষ্টি জল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল কথাটি আমরা সবাই জানলেও মানুষের পানীয় জলের পরিমাণ কতটুকু জানেন কি? সহজ করেই বলি, পৃথিবীর সমস্ত জল যদি একটি বাথটবে ধরা যায়, তার থেকে প্রতি বছর মাত্র 1 চামচ জল মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারে। মজাটা হলো এই জলের ভেতরে মাত্র 1.8% পানীয় জলের উপযুক্ত। আবার তার ভেতরে প্রায় 1% আর্কটিকের ক্যাপে আটকা পড়ে আছে। সুতরাং 1%-এর কিছু কম এই সারা পৃথিবীর 6 বিলিয়ন মানুষের পানীয় জল এবং এই সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। অবশ্যই চাষটা তার ভেতরে একটা। তাহলে বোঝা যাচ্ছে যে জলের অবস্থাটা কত ভয়াবহ। সবচেয়ে বড় কথা, এই তাজা মিষ্টি জলের যোগান বাড়েনি, কিন্তু বেড়েছে জলের ব্যবহার। মানুষের নিত্য ব্যবহারের পাশাপাশি চাষবাসের জন্য জলের ব্যবহার বেড়েছে। আমাদের রাজ্যের কথাই ধরা যাক। আমরা যত জল ব্যবহার করি তার 50%ই কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার করি কৃষিক্ষেত্রে। আর আমরা যে গৃহস্থলীতে জল ব্যবহার করি তার পরিমাণ কিন্তু মাত্র 2.4%। 70-এর দশকে যখন উচ্চ ফলনশীল বীজের ব্যবহার আমরা করতে আরম্ভ করলাম কৃষিক্ষেত্রে, তাদের আগ্রাসী জলের চাহিদা, এই বোরো ধানটা যেটা এখন চাষ হচ্ছে, সেটা 1 কিলোগ্রাম বোরো ধান উৎপাদন করতে প্রায় 4000 লিটার জল লাগবে, এবং সব জলটাই টেনে তোলা হবে মাটির নিচ থেকে। বর্তমানে মাটির নিচের জল যেভাবে ব্যবহার হচ্ছে, তাতে 2025 সাল পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো, 1 বালতি মিষ্টি জলের জন্য দীর্ঘ লাইন, ঝগড়া, মারামারি, তিক্ততা আমরা প্রতিদিন চোখের সামনে দেখতে পাচ্ছি। সমস্ত পৃথিবীতে প্রধান এবং প্রথম আলোচ্য বিষয় হলো যে এই মহাশতকে যদি কোনো যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধটা কিন্তু হবে জলের জন্য। সেটা আমাদের অজানা নয়। ভারতবর্ষেই কর্ণাটক, চেন্নাই, এদের জল নিয়ে যে বিশাল বড় সমস্যা চলছে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে একটা সমস্যার কথা আমরা প্রায়ই শুনতে পাই, ওদিকে আপনি তাকিয়ে দেখুন, জর্ডান এর সঙ্গে অন্যান্য কান্ট্রি রিলেটেড যাদের ওরা জল সংরক্ষণ করে এবং বন্টন করে, তাদের ভেতরেও কিন্তু এই সমস্যাটা বিরাট সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে। এবং মনে করা হচ্ছে যে 2050-তে হাহাকারে পরিণত হবে জল। এতদিন আমাদের ধারণা ছিল যে মাটির গভীরে পানীয় মিষ্টি জল মানেই বিশুদ্ধ জল। কিন্তু না, সব পানীয় জল কিন্তু বিশুদ্ধ নয়। বিগত 2 দশক ধরে পানীয় জলে আর্সেনিকের প্রভাব একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত শতাব্দীর 6-এর দশকে পশ্চিমবঙ্গের অজ গাঁয়ে নলকূপ বসানোর কাজ শুরু হয়েছিল। প্রথম গাঁয়ের লোকে খুশি হয়নি। গাঁয়ের লোকদের ধারণা ছিল মাটির নিচের জলে অপদেবতা, পাপ আছে। কিন্তু কয়েক দশক পর মানুষের ধারণার পরিবর্তন ঘটেছে। বিশুদ্ধ জল বলতে নলকূপের জলকে বোঝাতো। কিন্তু গত 2 দশকে নলকূপের জল যে নিরাপদ নয়, এই ভীতি আজ পশ্চিমবঙ্গের কয়েক হাজার গ্রামের মানুষের। কারণ জলে আর্সেনিক। আর্সেনিকের ভয়াবহতা সম্পর্কে আমরা পরিচিত হয়েছি খুব বেশি দিন নয়। 70-এর দশকেও আমরা এই বিষয় সম্পর্কে পরিচিত ছিলাম না। 80-র দশকেও এর ব্যাপ্তি সম্পর্কে আমাদের ধারণা খুব কম ছিল। কাজেই আমরা যে জায়গায় এখন রয়েছি, সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে
বিষয়ের গভীরতা বুঝতে পারছি। আমাদের যে বিশ্বাস যে গঙ্গার অববাহিকা অঞ্চলে পূব দিকটাতে আর্সেনিকের সেডিমেন্টেশন হয়েছে আর কি, এবং যেটা জিওলজিস্টরা এবং আমার যিনি কাউন্টার পার্ট আর্সেনিক এক্সপার্ট অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, তিনি যেটা মনে করেন যে হিমালয় থেকেই ওই আর্সেনো প্যারাসাইট আর্সেনোপ্যারাইট যে কেমিক্যালটা সেটা ওই গঙ্গা জলের সাথে নেমে আসে, এবং সেটা যদি একটা ফ্রি মুভমেন্ট করতে পারতো তাহলে বেরিয়ে যেত ইয়েতে, সমুদ্রে চলে যেত। কিন্তু এই নদীর যেখানে বাঁকটাকগুলো দিক পরিবর্তন হয় সেখানে আর্সেনিক ডিপোজিট ফেলে যায়। এবার সেই জায়গাগুলো দীপঙ্করবাবু তো আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন আর কি, এবং তার ভিত্তিতে সেখান থেকে জলের স্যাম্পেল নিয়ে, টিউবওয়েলের জলের স্যাম্পেল নিয়ে সেই যে ওখানে ওনার ল্যাবে উনি টেস্ট করেন, আমি সেগুলো অ্যানালিসিস করে দেখেছি যে মোটামুটি ওনার যে ধারণাটা সেটা কিন্তু সত্যি। একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি আসছে, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর্সেনিকযুক্ত জল পান করলে কি কি সমস্যা হতে পারে তা আমার, আপনার, আমাদের প্রত্যেকের জানা। কিন্তু যেসব মানুষরা, বিশেষ করে যেসব গ্রামের মানুষরা বাধ্য হয়ে দিনের পর দিন এই আর্সেনিকযুক্ত জল পান করছে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে একবারও ভেবে দেখেছেন? আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রথমে লক্ষ্য করা যায় হাত পায়ের চামড়া কেমন শক্ত হয়ে আসে, তারপর ক্ষত ও মাউরি, সারা গায়ে দাগ দেখা দেয়। একেবারে প্রথমের দিকে ডাক্তারবাবুরা এর কারণই খুঁজে পেতেন না। এই চিত্র উত্তর 24 পরগনার এক গ্রামের। এরকম শত শত গ্রামের মানুষ আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত। প্রায় 50 জন মারা গেছেন। কিসের জন্য মারা গেছে? আর্সেনিক দ্বারাই আক্রান্ত। মানে এখানে কি পানি জলের বিরাট অভাব। কটা কল আছে? কটা? একটাই। সরকারি হিসাবে নলকূপ মাত্র একটাই। এখানে 8,999 জন এই আর্সেনিক এফেক্টেড ভুগছে। সারা গ্রামের মানুষ এই একটা কলে জল নিতেছে, তারা মারামারি হয় এখানে মাঝে মাঝে, কারণ জল নিয়ে বিশাল সংঘর্ষ। আর্সেনিকে কতজন আক্রান্ত এখন? আর্সেনিকে 800-র অধিক আক্রান্ত। মারা গেছে এর মধ্যে? মারা গেছে প্রায় 50 জন। ইতিমধ্যে মারা গেছে 47 থেকে 50 জনের মতো মারা গেছে। সরকারি হিসেবে এ রাজ্যে 1980 সালে 20,000 লোক আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত হন। 2000 সালে সেই সংখ্যা এসে দাঁড়ায় 30,000-এ। শুরুতে 6টি জেলা থাকলেও বর্তমানে 9টি জেলার মানুষ আর্সেনিক কবলিত। কিন্তু বর্তমানে আর্সেনিকে আক্রান্ত মানুষের সংখ্যা 60 লক্ষেরও বেশি বলে অনেকেই মনে করছেন। কারণ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা WHO-এর নির্দেশিকা এবং ভারত বাংলাদেশের নির্দেশিকায় প্রতি লিটার জলে আর্সেনিকের পার্থক্য রয়েছে। WHO রেকমেন্ড করছে যেখানে 10 মাইক্রোগ্রাম প্রতি লিটার জলেতে যে মাত্রাটা করছে, আর আমরা যেটাকে ধরে নিচ্ছি যে না 50 মাইক্রোগ্রাম প্রতি লিটার অবধি থাকলে খাওয়া যেতে পারে। এটা মনে হয় এই 50 মাইক্রোগ্রামের চেয়ে এটাকে কম ধরা উচিত WHO-এর সঙ্গে সমতা রেখে। তাহলে আমাদের এই সেই ধরনের যে সমস্ত রোগী আমরা পাচ্ছি, আজ যদি কারোর 50 মাইক্রোগ্রামের মতন জলই যদি অনেক দিন ধরে খেয়ে যায়, তাহলে কেউ কি বলতে পারে সে ভবিষ্যতে আর্সেনিক আক্রান্ত হবে না? তা এই যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে সে ভবিষ্যতে আর্সেনিক আক্রান্ত হতেও পারে, তা সেই সুযোগটা আমি একজন মানুষকে সেই আর্সেনিক আক্রান্ত হতে দেবো কেন? কিছুদিন আগে পর্যন্ত 0.05 মিলিগ্রাম পার লিটার আর্সেনিকের সহনশীল মাত্রা ছিল, এখন সেটা 0.01 মিলিগ্রাম পার লিটার হয়ে গেছে। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে জলে সামান্যতম আর্সেনিক থাকলেই জলটাকে বর্জন করা উচিত। সাধারণত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত আর্সেনিকযুক্ত জল পান করলে আর্সেনিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর্সেনিকে আক্রান্ত ব্যক্তির রোগকে সামাজিকভাবে ঘৃণা করা হয়। এই পরিবারের কথাই ধরা যাক। আপাতত কোনো অসুখ নেই বাচ্চাদের, কিন্তু মূত্র পরীক্ষায় দেখা গেল এদের শরীরে মাত্রাতিরিক্ত আর্সেনিক, অর্থাৎ কিছুদিন পরই ফুটে বেরোবে আর্সেনিক বিষক্রিয়ার লক্ষণ। আর্সেনিকের দ্বারা
যে ক্যান্সার হতে পারে, যেটাকে আমরা বলি কার্সিনোজেনিক প্রপার্টি, এইটা কিন্তু প্রমাণিত। এবং এই কার্সিনোজেনিক প্রপার্টি, ক্যান্সার করার ক্ষমতা স্কিনেতে বেশি হলেও অন্য শরীরের অভ্যন্তরের অনেক জায়গাতে ক্যান্সার হতে পারে। যেমন লিভারের ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, পেচ্ছাপ প্রস্রাব থলির ক্যান্সার হতে পারে, কিডনির ক্যান্সার হতে পারে, এবং বিভিন্ন জায়গার ক্যান্সার রিপোর্টেড হয়েছে আমাদের দেশে, বিদেশে হয়েছে, এখানে হয়েছে। একটি প্রশ্ন উঠে আসে, মাটির নিচে জলে আর্সেনিক এলো কিভাবে? বিশেষজ্ঞদের কাছে অবশ্য এর কোনো সঠিক উত্তর নেই। তবে অনেকে মনে করেন মাটির নিচে রক ও সয়েলে আছে আর্সেনিক, কিন্তু সেই আর্সেনিক জলে মিশল কিভাবে তাও পরিষ্কার নয়। কারো কারো মতে মাটির নিচের জলের মাত্রাতিরিক্ত ব্যবহার, কৃষিজমিতে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগের ফলে আর্সেনিক মিশছে মাটির নিচের জলে। ভূগর্ভস্থ জলে আর্সেনিকের অস্তিত্ব শুধু ভারতেই নয়। ভারতের প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও চীন, কানাডা, অন্টারিও, তাইওয়ান, আর্জেন্টিনা প্রভৃতি জায়গাতেও আর্সেনিক পাওয়া যায়। তো আর্সেনিক পাওয়ার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন। আমাদের এখানে আর্সেনিক পাওয়ার কারণ মূলত ভৌগোলিক, কিন্তু ভূগর্ভস্থ জল অতিরিক্ত তুলে নেওয়ার জন্য যে আমরা বেশি করে আর্সেনিকের শিকার হচ্ছি এ সম্পর্কে একেবারে নিশ্চিত। আজ পর্যন্ত আর্সেনিক নিয়ে নানা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হলেও প্রতিকারের তেমন কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি। আক্রান্ত ব্যক্তিদের জন্য নামমাত্র নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হলেও বাদবাকিরা তাকিয়ে আছে অদৃষ্টের দিকে। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের এই এত আর্সেনিক আক্রান্তদের পক্ষে, যে যত পরিমাণ মানুষ, যত মানুষ অ্যাফেক্টেড হয়েছে তাদের জন্যে সেই পদক্ষেপ কিন্তু সঠিক এখনো পর্যন্ত হয়নি। আরও বেশি পদক্ষেপ নিতে হবে, আরও এই আর্সেনিক মুক্ত জল সরবরাহের দিকে আরও নজর দিতে হবে। আজকে আমাদের একটা আর্সেনিক প্ল্যান্ট বসানো হলো, পরে সেটা যখন খারাপ হয়ে যাচ্ছে, সেটা যখন মেনটেন করা যাচ্ছে না, তখন সেখানকার লোকেরা কি জল খাবে? তাই জল না খেয়ে তো কেউ বাঁচতে পারে না। কিন্তু এইটা প্ল্যান্টটা বসানোর পরেতে যখন সেটা খারাপ হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে সেটাকে আবার ঠিক করে দেওয়া, কিংবা তার বদলে আর একটা প্ল্যান্টের ব্যবস্থা করা, কিংবা সেখানকার মানুষজনকে অ্যাওয়ারনেসটা আনা যে আজকে যার টিউবওয়েলটা জলটাতে আর্সেনিক বেশি আছে, সে একটু কষ্ট করে দূরে গিয়ে আরেকজনের বাড়ির থেকে যে টিউবওয়েলের জল আজকে আর্সেনিক নেই, যে টিউবওয়েলের জলেতে আর্সেনিক দূষণ নেই, সেই জলটা খাওয়া, সেই জলটা ব্যবহার করা, সেইটা যে বলা, সেইটা সরকারের দিক থেকে এই পদক্ষেপগুলো আরও বেশিভাবে নেওয়া উচিত। এটাও একটা যুদ্ধকালীন পরিস্থিতি, এটা একটা অনেক অসুখ আছে না, যেটাকে আমরা বলি এন্ডেমিক। এই এন্ডেমিক মানে আমাদের যেমন একটা জায়গা আছে ম্যালেরিয়া, কালাজ্বর, এন্ডেমিক, তার জন্য আমাদের যেমন চিন্তা, তেমনি এই যে আর্সেনিকোসিস যে অসুখটা, এই গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, লক্ষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে রয়েছে, সেখানে যে তারা আক্রান্ত হচ্ছে, সেটাও সেরকম এই যুদ্ধকালীন পরিস্থিতি হোক, একটা এন্ডেমিক রোগ, একটা এপিডেমিক, যে কোনো চিন্তাধারা নিয়ে তাদের কন্ট্রোল করতে হবে। বৃষ্টির জলে কিন্তু আর্সেনিক নেই। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির জলটা যদি কোনো মতে ধরে রাখার ব্যবস্থা করা যায়, সেখান থেকে যদি আমাদের পানীয় জলটা সরবরাহ করার ব্যবস্থা করা হয় আর কি। যেমন ধরুন গ্রামে যদি এই পুকুরের জল যদি খানিকটা পরিশোধন করে খাওয়া, পুকুরের জল সাধারণভাবে বৃষ্টির জল, পুকুরের জলে সাধারণত পুকুরের যে গভীরতা, তাতে কিন্তু ওই জিওলজিক্যালি যে আর্সেনিকের যে মুভমেন্ট, সেখানে অত সাধারণভাবে আসে না আর কি, সেটা খুব অল্প। সেই জলটা যদি অন্যভাবে পরিশোধন করে খাওয়া যায়, তাহলে আমার ধারণা আর্সেনিকের প্রবণতা থাকবে না। পশ্চিমবঙ্গে আর্সেনিক এখন একটা ভয়াবহ জায়গায় রয়েছে, তবে ভয়াবহ জায়গায় আছে বলেই যে তার প্রতিকার সম্ভব নয়, বা এটাকে নিয়ে ভয়ে একদম গুটিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা যেটা প্রথমেই বলি, জল নিয়ে ভয় নয়, জল সম্পর্কে সামগ্রিক সচেতনতাই আমরা আর্সেনিকের হাত থেকে বাঁচতে পারি। একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এখন আমরা আর্সেনিক পরীক্ষার একটা ল্যাবরেটরিতে যাব।
সেখানে গিয়ে দেখব কিভাবে আর্সেনিক টেস্ট হয়। এখানে দেখা যাচ্ছে এ এবং বি দুটো স্যাম্পল আছে, এর মধ্যে আর্সেনিক আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করব। এর জন্য ফার্স্টে মোটা কাঁচের নল দেখা যাচ্ছে, এর মধ্যে কিছুটা তুলো ঢুকিয়ে দেওয়া হলো। এরপর 2 ফোঁটা লেড অ্যাসিটেট দিয়ে তুলোটাকে স্যাচুরেটেড করা হলো। এরপর আমি 20 মিলিলিটার স্যাম্পল এ নিলাম, এবং ফ্লাক্সের মধ্যে ঢাললাম। এরপর স্যাম্পল বি, এটাও আমি 20 মিলিলিটার নিলাম এবং ফ্লাক্সে নিলাম। এরপর আমাকে মিডিয়ামটাকে অ্যাসিডিক করতে হবে এবং সেই কারণে 5 মিলিলিটার কনসেন্ট্রেটেড HCl নেওয়া হলো। এর মধ্যে 2 মিলিলিটার পটাশিয়াম আয়োডাইড নিতে হবে। এখানে 7 এ আছে, আপ টু 9 পর্যন্ত আমি নেব। এরপর SnCl2 মানে স্ট্যানাস ক্লোরাইড 8 ড্রপস নিতে হবে। এরপরে বিক্রিয়াকারক টিউবে সিলভার ডাইথাইল ডাইথাওকার্বামেট 4 মিলিলিটার নিতে হবে। কিছুটা জিঙ্ক স্পেলিংস দিয়ে দেওয়া হলো এবং টেস্ট টিউবটিকে এইভাবে সেট করা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন হচ্ছে। এর মধ্যে SDC নেওয়া হলো বিক্রিয়াকারক টিউবে এবং এর মধ্যে জিঙ্ক দেওয়া হলো, জিঙ্ক ফিলিংস এইভাবে সেট করা হলো। আমরা এখানে স্যাম্পলটিতে দেখছি যে SDC অর্থাৎ সিলভার ডাইথাইল ডাইথাওকার্বামেটের কোনো কালার চেঞ্জ হয়নি, কিন্তু এইখানে স্যাম্পলটিতে দেখা যাচ্ছে SDC-তে কালার চেঞ্জ হয়েছে। সুতরাং এখানে আর্সেনিক আছে, কিন্তু কতটা পরিমাণ আর্সেনিক আছে সেটা দেখার জন্য আমরা এখানে স্পেকট্রোফটোমিটার 535 ন্যানোমিটারে সেট করে নিলাম এবং স্পেকট্রোফটোমিটারের 1 সেন্টিমিটার সেলে SDC মিশ্রণটি দেয়া হলো। এই SDC পিরিডিন দ্রবণে দ্রবীভূত থাকে। স্পেকট্রোফটোমিটার থেকে আমরা ডিরেক্টলি অ্যাবজর্বেন্স রিডিং পাবো। এখানে যে অ্যাবজর্বেন্স রিডিং আমরা পাবো সেটা আমরা স্ট্যান্ডার্ড কার্ভে প্লট করে সেখান থেকে আমরা আর্সেনিকের ডিরেক্ট কনসেন্ট্রেশন বার করতে পারবো। আর্সেনিক পরীক্ষার এই সুযোগ সবার কাছে নাও থাকতে পারে, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামে থাকে, যারা আর্সেনিকযুক্ত জল পান করতে বাধ্য হয়। তাদের যদি এই তথ্য জানা থাকে তাহলে তারা সহজভাবে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জল পান করতে পারে। কোনোভাবে যদি জানা যায় যে সেই এলাকায় আর্সেনিক আছে, তাহলে
সর্বাগ্রে যতগুলো ভূগর্ভস্থ জলাধার রয়েছে সেই ভূগর্ভস্থ জলাধারের জলগুলি বা টিউবওয়েলের জলগুলি পরীক্ষা করার প্রয়োজন। তারপরে যদি যেসব সমস্ত টিউবওয়েলে আর্সেনিক পাওয়া গেছে সেই সমস্ত টিউবওয়েলগুলি চিহ্নিত করা প্রয়োজন। দেখতে হবে যে সেখানে সহনশীল মাত্রার নিচে না ওপরে আর্সেনিক আছে। যদি সহনশীল মাত্রার উপরে আর্সেনিক থাকে বা যদি জলে আর্সেনিক থাকে তাহলে সহজ পদ্ধতিতে আর্সেনিক ট্রিটমেন্ট করা যেতে পারে, বা সরকারি এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সাহায্যে, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাহায্যে যে সমস্ত ফিল্টারগুলি রয়েছে, কমিউনিটি ফিল্টারগুলি রয়েছে, সেই সমস্ত ফিল্টার বসানো যেতে পারে। একথা এখানে উল্লেখযোগ্য, কোনো সাধারণ ফিল্টার জল থেকে আর্সেনিক মুক্ত করতে পারে না, বা কোনো ফিল্টারই 100% আর্সেনিক জল থেকে মুক্ত করতে পারে না। এছাড়া কিছু ঘরোয়া পদ্ধতি আছে যার সাহায্যে জলে আর্সেনিক ট্রিটমেন্ট করা যেতে পারে। অ্যালুমিনিয়াম সালফেট ব্লিচিং পাউডার পদ্ধতি। অ্যালুমিনিয়াম সালফেট মানে আমরা বাজারে যেটা ফটকিরি ব্যবহার করি, ফটকিরি হিসেবে যেটাকে আমরা ব্যবহার করি সেইটা, এটা মেডিকেটেড হলে খুবই ভালো হয়। ব্লিচিং পাউডারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, মেডিকেটেড ব্লিচিং পাউডার নিতে পারলে সবচেয়ে ভালো হয়। 20 লিটার মাপের একটা বালতি নিতে পারলে সবচেয়ে ভালো হয়, বা বালতিতে 20 লিটার জল থাকতে হবে। সেই 20 লিটার জলের মধ্যে ব্লিচিং পাউডার এবং অ্যালুমিনিয়াম সালফেট দিতে হবে। লিটার প্রতি অ্যালুমিনিয়াম সালফেট হবে 40 মিলিগ্রাম। এটা ব্লিচিং পাউডার, 20 লিটার জলে 40 মিলিগ্রাম ব্লিচিং পাউডার দিতে হবে। এটা অ্যালুমিনিয়াম সালফেট, বা আমরা ফটকিরিও ব্যবহার করতে পারি এর জায়গায়। 20 লিটার জলে 800 মিলিগ্রাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালুমিনিয়াম সালফেট দেওয়া যেতে পারে। এরপরে এটাকে 1 মিনিট দ্রুত নাড়তে হবে, ঘড়ি ধরে 1 মিনিট। তারপরে এটাকে 6-7 ঘন্টা স্থিরভাবে রেখে দিতে হবে। 1 মিনিট দ্রুত নাড়ার কারণ হচ্ছে যাতে ব্লিচিং পাউডার এবং অ্যালুমিনিয়াম সালফেট খুব ভালোভাবে মিশে যায় এবং ব্লিচিং পাউডার অক্সিডাইজড হয় যাতে খুব তাড়াতাড়ি। যদি জলে আর্সেনিক থাকে তাহলে একইভাবে আগের মতো আর্সেনিকটা তলায় থিতিয়ে পড়বে এবং উপরের জলটা একদম স্বচ্ছ হয়ে যাবে। তলার জলটা একইভাবে ফেলে দিতে হবে এবং উপরে 16 থেকে 17 লিটার জল তুলে নিতে হবে এবং তলার 3-4 লিটার জল ফেলে দিতে হবে। সেই ফেলে দিতে হবে কোনো সিমেন্টেড বাঁধানোর চেম্বারে, কারণ নতুবা এই আর্সেনিক মিশ্রিত জল বা হাই কনসেন্ট্রেটেড আর্সেনিক জল যে জায়গায় আমরা ফেলবো সেখানেই আর্সেনিক চলে আসবে। যদি আমরা সারফেস ওয়াটারে ফেলি সেখানে আর্সেনিক মিশে যেতে পারে, বা মাটিতে ফেললে সেখানেও আর্সেনিক চলে যেতে পারে। আর্সেনিকযুক্ত জিনিসকে বাতাসে পোড়ানো কখনোই উচিত নয়, বা মাটিতে ফেলে দেওয়াও কখনোই উচিত নয়। আমরা জল সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আপনাদের ফোন করার জন্য একটি 24 ঘন্টার হেল্পলাইনের ঠিকানা জানালাম। আমাদের হেল্পলাইন হচ্ছে 25441313। মানুষকে আর্সেনিক মুক্ত জল দিতে হবে। নিরাপদ পানীয় জলই হতে পারে আর্সেনিকে আক্রান্ত রোগীর প্রধান প্রতিষেধক। সবশেষে একটা কথাই বলা যায় যে এই আর্সেনিক সমস্যাকে যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা না করা যায় তাহলে কিন্তু আমাদের চোখের সামনে একের পর এক গ্রাম উজাড় হয়ে যাবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। এ দায় কার সেটা আপনারাই ভাবুন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আমাদের এই জল নিয়ে পর্ব আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানান। আমাদের ঠিকানা জানেন তো? আরেকবার বলে দিচ্ছি, আমাদের ঠিকানা এই পৃথিবী, প্রযত্নে তারা নিউজ, 1-23 গড়িয়াহাট রোড সাউথ, যোধপুর পার্ক, কলকাতা 700068। আমাদের ইমেল আইডি এই পৃথিবী @taratv.com। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।